স্বাগত এখন সকালে সঙ্গে আছি আমি নাহিদা মিতু। সপ্তাহের ব্যবধানে কেজিতে 7 থেকে 10 টাকা বেড়েছে সব ধরনের সবজির দর। তবে কিছুটা স্থিতিশীল রয়েছে মাছ মাংসের বাজারে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী নগরীর খড়খড়ি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান এবং মানিকগঞ্জের ভুল জয়রা বাজারে আছেন সহকর্মী আসাদ জামান। প্রথমেই যেতে চায় রাজশাহীতে, সেখানে আছেন রাকিবুল হাসান। রাকিব, হঠাৎ করে সবজির দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? আসলে দিনটা কেমন যাবে সকালটাই কিন্তু সেটা আসলে বলে দেয়। তবে আজকে রাজশাহীতে যারা বাজার দিয়ে সকাল শুরু করেছেন তাদের দিনটা বোধহয় খুব একটা ভালো খবর তাদের কাছে নেই, কেননা আসলে গেল 2 দিন রাজশাহীতে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কৃষক কিন্তু তার যে ফসল সেটি কিন্তু আসলে তুলতে পারেনি, যার কারণে বাজারে আজকে যে সবজির সরবরাহ সেটি তুলনামূলকভাবে কম। এবং একই সাথে আপনি জানেন যে কোরবানির পরে মাংসের চাহিদা কিছুটা কমে, কিন্তু সবজির চাহিদাটা আসলে বাড়তে থাকে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আমরা যেটি দেখেছি যে ঈদের পরপরই কিন্তু সবজির একটা চাহিদা ছিল এবং সেইখানে সরবরাহ ভালো থাকায় কিন্তু তুলনামূলকভাবে দামটাও খানিকটা কম ছিল। তবে গেল 2 দিনের বৃষ্টির কারণে আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে সবজির দাম প্রত্যেকটিতে আসলে বেড়েছে। যেহেতু গেল 2 দিন আসলে সবজি তুলতে পারেনি কৃষক এবং সেটি সরবরাহ বাজারে কম, সে কারণে মূলত এই দামটি বেশি হয়েছে। এই যে আমরা যেগুলো দেখছি মূলত আমরা যেটি লক্ষ্য করছি, বিশেষ করে পুঁই শাক যেখানে 8 টাকা আটি বিক্রি হতো সেখানে আজকে কিন্তু সেটি 10 থেকে 12 টাকা আটি বিক্রি হচ্ছে। যেটি কলমি শাক সেটিও একইভাবে দাম কিন্তু বেড়েছে। কলমি শাক সেটিও একইভাবে দাম কিন্তু বেড়েছে। পটল যেখানে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল আজকে কিন্তু সেটি 22 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কচু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, যেটি কিনা গেল কয়েকদিনে 45 টাকা কেজি দরেও পাওয়া গেছে। এবং কাঁচা কাঁঠাল যেটি পিস হিসেবে বিক্রি হয় কোনো কোনো ক্ষেত্রে ফালি করে, সেটি 10 থেকে 15 টাকা দর যেখানে ছিল সেখানে প্রায় 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। লাল শাকের চাহিদা এখানে অনেক বেশি থাকে, সেখানেও কিন্তু আসলে অনেক বেশি দাম আমরা লক্ষ্য করছি। প্রায় কোনো কোনো ক্ষেত্রে 15 থেকে 18 টাকা কেজি আটি দরে আসলে বিক্রি হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে রাজশাহীতে অন্যান্য যে সমস্ত গ্রীষ্মকালীন সবজি রয়েছে, বিশেষ করে তরাই বা ক্ষীরা, সেগুলোর কিন্তু আসলে দাম বেড়েছে শুধুমাত্র একটি কারণ, কেননা গেল 2 দিনের বৃষ্টিতে বিকেলবেলায় কৃষক কিন্তু ফসল তুলতে পারেনি এবং সেটি সরবরাহ বাজারে কম, এই কারণে কিন্তু আসলে দামটি বেড়েছে। তুমি তো এই ছিল খড়খড়ি থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমাদের সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন রাকিবুল হাসান। এই পর্যায়ে আমরা একটু মানিকগঞ্জে যেতে চাই, জানবো মাছ মাংসের বাজার পরিস্থিতি। আসাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, মাছ মাংসের বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং দাম দর কেমন? আমি এখন রয়েছি মানিকগঞ্জ ভুল জয়রা মাংসের বাজারে। তো আপনি জানেন যে ঈদ পরবর্তী সময়ে কিন্তু মাংসের চাহিদা কম থাকে, যার কারণে কিন্তু প্রায় খাসির মাংস ব্যতীত প্রতিটি মাংসের দামই কিন্তু কমেছে। আজকের যদি আমি মাংসের বাজার দর সম্পর্কে একটু বলতে চাই যে যে ব্রয়লার মুরগি ঈদের পরেও, যেটা ঈদের আগেও সময় যেটা বিক্রি হয়েছে 240 টাকায়, আজ 220 টাকা, আজ কিন্তু সেটা বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে, অর্থাৎ 40 টাকা কমেছে। অপরদিকে যে দেশি মুরগি সেটা 750 টাকা বিক্রি হলেও আজ কিন্তু সেটা বাজারে বিক্রি হচ্ছে 650 টাকা। এবং যে কক পাকিস্তানি যে মুরগিটা রয়েছে সেটা কিন্তু 380 টাকা বিক্রি হলেও কিন্তু আজ বিক্রি হচ্ছে 290 থেকে 300 টাকা দরে। আর গরুর মাংসের কথা যদি বলতে চাই, যে ঈদের সময়েও কিন্তু এই বাজারে আমরা দেখেছি যে 750 টাকা কেজিতে প্রতি কেজি গরুর মাংস কিনতে হয়েছে ক্রেতাদের। কিন্তু ঈদের পরবর্তীতে চাহিদা কম থাকায় আজ কিন্তু সেগুলো বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে। আরো একটা বিষয় বলে রাখি যে গত 2 দিন যাবত যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু একেবারেই বিক্রি কমে গেছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আর অপরদিকে যে এই যে এমন সময়ে প্রতিদিন 3 থেকে 4টি গরু জবাই হলেও আজ কিন্তু এই বাজারে গরু জবাই করা হচ্ছে মাত্র একটি। এই হিসাবে কিন্তু বিক্রেতারা বলছেন যে কালকেও বৃষ্টি ছিল, আজও বৃষ্টি, যার কারণে ক্রেতার সংখ্যা একেবারেই কম। অপরদিকে যে গরুটা জবাই করা হচ্ছে, এই গরু দিয়ে কিন্তু যে এই জায়গায় যারা ব্যবসায়ী রয়েছে 3, 4, 5 জন, তারা ভাগাভাগি করে সেই গরুর মাংস বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু চাহিদা কম, তাহলে কারা এই মাংস কিনছেন, অধিকাংশই হচ্ছে যারা হোটেল এবং ব্যবসায়ী রয়েছে তারাই কিন্তু এই মাংস কিনছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো মিতু, এই ছিল মাংসের বাজার থেকে সর্বশেষ সংবাদ।
ধন্যবাদ আসাদ। সবজি এবং মাছ মাংসের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। ৬৫ দিনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে অবাধে চলছে মাছ শিকার। মৎস্যবন্দর আলিপুর ও মহিপুরে রাতে চলে মাছ কেনাবেচার রমরম ব্যবসা। যদিও মৎস্য অধিদপ্তরের কর্তারা বলছেন অভিযান অব্যাহত আছে। জসিম পারভেজের প্রতিবেদন। ইলিশ সহ সামুদ্রিক মাছের বংশবিস্তার ও প্রজনন নিশ্চিতে সরকার সমুদ্রের সকল প্রজাতির মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে জেল জরিমানা এবং অর্থদণ্ডের তোয়াক্কা না করে অদৃশ্য শক্তির ইশারায় সমুদ্রে চলছে নির্বিঘ্নে মাছ শিকার। মৎস্যবন্দরের শিববাড়িয়া নদের দুই তীরে শত শত ফিশিং ট্রলারের উপস্থিতি জানান দিচ্ছে মাছ শিকারের মহা আয়োজনের। আহরিত মাছ রাতের বেলায় বন্দরে উৎসবের আমেজেই হচ্ছে বেচা বিক্রি, আবার তা যাত্রীবাহী বাস ও পিকআপ যোগে চলে যাচ্ছে ঢাকা সহ বিভিন্ন মোকামে। 30 বামের দিকে খাওয়া দিলে ধরেন 40 বামে নেয়, 80 বামে নেয়, তাহলে তো বাঁচতেই হবে। আমরা ধরেন যা ধরি ওই আমার ঘরে দেয় বেতন। আমরা তো সরকারি হিসেবে কোনো ভাতাও পাই না, কোনো কিছুও পাই না, কেন এটা আমাদের সরকারিভাবে চলে না, বেসরকারি হিসাবে। সে কারণে আমাদের মাছ ধরতে হয়, খাইতে হয়। মৎস্য বন্দরে ব্যস্ত থাকা কেউ কেউ অকপটে স্বীকার করলেন নিষিদ্ধ সময়ে মাছ বেচা বিক্রির কথা। অন্তত সব বোট চলে দেই, টাকা দিয়ে চালায় না এমনি চালা। হ্যাঁ, আমরা কইতে পারি অবরোধের ভিতরে আমাকে এলাকার বোট তো সাগরে যায় না। হয়তো ওই বোলা নোয়াখালী ওই অঞ্চলের কিছু বোট টোট আছে, পাথরগাড়া ওই লাইনে কিছু বোট আছে, ওরা হয়তো বা নামে সাগরে। জাইলেরা ধরে তো সাগরে ধরিয়ে আনে, আমরা পার্টির লোকের কাজ করি আমরা। পটুয়াখালী জেলায় ৮৪,৫৩৭ জন নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে ৪৭,০০০-এর বেশি জেলে পরিবার নিষেধাজ্ঞার সময় ৮৬ কেজি করে খাদ্য সহায়তা পায়। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, লোকবল ও সরঞ্জাম সংকট থাকলেও নিষেধাজ্ঞা বাস্তবায়নে তৎপর তারা। এই বিশাল সমুদ্র সীমাকে পাহারা দেওয়ার জন্য আসলে যে জনবল প্লাস আমাদের যে লজিস্টিক্স, অর্থাৎ যে স্পিড বোট সহ অন্যান্য যে সকল লজিস্টিক্স আমাদের প্রয়োজন, সেই লজিস্টিক্সের যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে। এই জন্য দেখা গেছে যে আসলে আমরা 24 ঘন্টা একদম খুব সমভাবে আমরা এই পাহারাটার ব্যবস্থা করতে পারছি না। সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞার সময় অবাধে এমন মাছ শিকারের ফলে একসময় সামুদ্রিক মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট এবং মাছের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হয়ে পড়বে। এখন কলাপাড়া। এখন সকালে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন সকাল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাওয়া প্রকৃতিতে ফসল উৎপাদন নিয়ে চিন্তিত নাটোরের কৃষক। একদিকে যেমন বাড়ছে উৎপাদন খরচ, অন্যদিকে মিলছে না কাঙ্ক্ষিত ফসল। এতে খরচের সাথে উৎপাদনের ফারাক তৈরি হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক কৃষক। এ অবস্থায় কৃষিতে গবেষণা বৃদ্ধির পাশাপাশি বদলে যাওয়া পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে এমন ফসলের জাত উদ্ভাবনের তাগিদ বিশেষজ্ঞদের। মাহবুব হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। নাটোর সদর উপজেলার গোয়ালদিঘি গ্রামের কৃষক রূপচাঁদ মিয়া 50 এই কৃষকের জীবনের বেশিরভাগ সময় কেটেছে ফসল উৎপাদনের কাজে। বাপ দাদার দেখানো পদ্ধতিতে কৃষি জমিতে ফসল ফলিয়ে এলো, গেল কয়েক বছরে বিরূপ আবহাওয়ায় খাপ খাইয়ে ফসল উৎপাদনে সমস্যায় পড়তে হচ্ছে তার। খুব কষ্ট হচ্ছে, ফসলটা আগের মতন তো এখন করা যাচ্ছে না, সেচের অভাবে ফসল করা যাচ্ছে না। যে পাট টাট বোনা হচ্ছে, পানি নাই, বিষ নাই, ওই জন্য মানে যে পাটও ভালো হচ্ছে না। হ্যাঁ, দাবার হায়া থাকিচ্ছে, পাট বাড়ছে কম, ফলনও কম হবে। কৃষক রূপচাঁদেরা বিগত দিনে যেভাবে ফসল উৎপাদন করেছেন, এই 2024 সালে এসে তাদেরকে নতুনভাবে ভাবতে হচ্ছে ফসল উৎপাদনে। আবহাওয়ার সাথে লড়াই করে ফসল উৎপাদন করতে গিয়ে একদিকে যেমন বাড়ছে উৎপাদন খরচ, অন্যদিকে কমছে ফসল উৎপাদন। এতে করে অর্থনৈতিকভাবে ক্ষতির পাশাপাশি ফসল উৎপাদন করতে গিয়ে বেগ পেতে হচ্ছে তাদের।
যে মাটিতে সোনা ফলে আজ সে মাটি পানির অভাবে ফেটে চৌচির। আকাশে মেঘমালার বিচরণ থাকলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই এই জনপদে। তাই তো আষাঢ়ের মাঝামাঝিতেও রোপা আমনের বীজতলা দিতে বেগ পেতে হচ্ছে চাষিদের। বৃষ্টি নির্ভর রোপা আমন ধান চাষ করতে হচ্ছে ভূগর্ভস্থ পানির সেচ দিয়ে, যাতে বাড়ছে কৃষকের খরচ। খরার লাগে মনে করেন আবাদ টাবাদ করা কঠিন, মনে হয় মেশিনে ঠিক মতো পানি পায় না। যে টাকা 30 মণ 35 মণ ভুট্টা হবে সেটা হচ্ছে 20 মণ 15 মণ। তো এই তো হলো, তার ভিতর নাই দাম। ইরি বা বোরা বলা হয়, মানে বর্ষালি যে ধানটা বলা হয়, ধানের যে আমরা নামবো পরবর্তীতে, যে এই ধানটা আমরা করতে পারছি না শুধু খরার কারণে। সময় মতো ফসল না করলে ফসলে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা মার খাওয়া যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য বলছে যে কোনো ফসল উৎপাদনের জন্য আদর্শ তাপমাত্রা হতে হবে অন্তত 30 ডিগ্রি, কিন্তু গত কয়েক বছর তাপমাত্রার পারদ ওঠানামা করেছে 35 থেকে 42 ডিগ্রি পর্যন্ত, যাতে ঘটেছে ফলন বিপর্যয়। 10 বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় 2013 থেকে 2024 সাল পর্যন্ত গড় বৃষ্টিপাত কমেছে 145 মিলিমিটার। কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য এখানে খরা সহিষ্ণু অর্থাৎ কম পানি লাগে এই রকম বিভিন্ন ফসলের জাত যদি মাঠে অবমুক্ত করা যায়, নিয়ে আসা যায়, বিভিন্ন প্রযুক্তি যেখানে পানির পরিমাণটা কম লাগে, তাহলে কৃষকরা উপকৃত হবে। তাপমাত্রা বৃদ্ধি একদিকে যেমন কৃষকদের ফসল উৎপাদনে ভাবাচ্ছে, তেমনি দৈনন্দিন জীবনে এর প্রভাব ফেলেছে। আবহাওয়ার সাথে তাল মিলিয়ে ফসল উৎপাদনে যেমন বাড়তি খরচ গুনতে হচ্ছে, তেমনি কাঙ্ক্ষিত ফসল থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। তাই উত্তরের কৃষি বাঁচাতে গবেষণার পাশাপাশি বদলে যাওয়া পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে এমন ফসলের জাত উদ্ভাবনের তাগিদ সংশ্লিষ্টদের। মাহবুব হোসেন, এখন নাটোর। বিশ্বে যত বেশি আধুনিকতার ছোঁয়া লাগছে, ততই বাড়ছে প্রযুক্তি নির্ভরতা, যার জন্য বিদ্যুৎ শক্তির চাহিদাও ঊর্ধ্বমুখী, যা উৎপাদনে ব্যবহার হচ্ছে টনকে টন জীবাশ্ম জ্বালানি। জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পিছিয়ে পড়ছে বিশ্ব। এই অবস্থায় এআই প্রযুক্তি জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে বাধার পরিবর্তে সহায়ক হয়ে উঠবে বলে দাবি করলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। জলবায়ুর ক্ষতিকর প্রভাবে ধুঁকছে পুরো বিশ্ব। আবহাওয়ার বিরূপ আচরণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিটি দেশ। একদিকে যেমন অসময়ে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের, তেমনি তাপপ্রবাহের মাত্রা দিন দিন বাড়তে থাকায় দুর্বিষহ জনজীবন। এই অবস্থায় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর চেষ্টা চলছে বিশ্বজুড়ে। কিন্তু একই সময় উন্নয়ন অগ্রযাত্রায় প্রযুক্তি নির্ভরতা বাড়ায় বিদ্যুতের চাহিদাও ঊর্ধ্বমুখী। উৎপাদিত নবায়নযোগ্য জ্বালানি দিয়ে যা মেটানো প্রায় অসম্ভব, তাই জীবাশ্ম জ্বালানির লাগাম টানা যাচ্ছে না কিছুতেই, যার কারণে বিশ্বে প্রথমবারের মতো কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণ ছাড়িয়েছে 40 গিগাটন। এর মধ্যেই প্রযুক্তি দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব আরও বেশি ভাবাচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন এর ব্যবহার বাড়লে আরও বাড়বে বিদ্যুতের চাহিদা, যা নবায়নযোগ্য জ্বালানি দিয়ে মেটানো সম্ভব হবে না। তবে এমন উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস দাবি করলেন, জলবায়ুর প্রভাব মোকাবিলার লক্ষ্য অর্জনে বাধার চেয়েও বেশি সহায়ক হয়ে উঠতে পারে এআই। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তায় সাশ্রয় হবে জ্বালানি। বিদ্যুৎ গ্রিডকেও আরও দক্ষ করে তুলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এছাড়া এর মাধ্যমে বিভিন্ন উদ্ভাবন আগের চেয়েও সহজ হয়ে উঠবে। AI is so important to avoid a climate change disaster. So anytime you have a new technology, it's mostly used by teachers and doctors and scientists to help them be more effective. এআই এবং নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতি সত্ত্বেও 2050 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না বলেও সতর্ক করেছেন বিল গেটস। এর জন্য বড় বড় শিল্প কলকারখানায় জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের স্লথ গতিকে দুষছেন তিনি। In 2015, when the world came together around the Paris Agreement, এদিকে কোনো দেশের সরকার উৎখাত করতে এআই প্রযুক্তি ব্যবহারের ঝুঁকি নিয়ে বিল গেটস চিন্তিত কিনা তা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এ বিষয়ে তার কাছে তেমন কোনো তথ্য নেই। তবে তিনি এও বলেন, ভালো এবং ইতিবাচক মানসিকতা সম্পন্ন ব্যক্তিরাই এআই ব্যবহার করেন সেটি নিশ্চিত করতে হবে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে।
বিরতির পর আবারও স্বাগত, দেখছেন এখন সকাল। এখন দেখে নেব বিভিন্ন শোরুম ও অনলাইনে নানা পণ্যের ছাড়ের খবর। প্রথমে রয়েছে ওয়াকার ফুটওয়্যার। নির্ধারিত ফুটওয়্যারে দিচ্ছে 10 থেকে 20% ছাড়। এই পর্যায়ে আছে bataBD.com, ফুটওয়্যারে দিচ্ছে 10% ছাড়। রয়েছে ক্যাটসাই, নির্ধারিত পোশাকে দিচ্ছে 40% ছাড়। সেলর নির্ধারিত পোশাকে দিচ্ছে 30 থেকে 50% ছাড়। ইনফিনিটি বেকামল নির্ধারিত পোশাকে দিচ্ছে 50% ছাড়। এই পর্যায়ে রয়েছে ডেন্টাল পার্ক, নির্ধারিত পোশাকে দিচ্ছে 70% ছাড়। পার্টেক্স নির্ধারিত ফার্নিচার দিচ্ছে 12% ছাড়। ট্রান্সকম ডিজিটাল নির্ধারিত ইলেকট্রনিক্স পণ্যে দিচ্ছে 3 থেকে 23% ছাড়। এ পর্যায়ে আছে র্যাঙ্ক সি মার্ট, নির্ধারিত ইলেকট্রনিক্স পণ্যে দিচ্ছে 20 থেকে 50% ছাড়। আমরা এই পর্যায়ে দেখে নেব টাকার বিনিময়ে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। প্রথমে রয়েছে ইউএস ডলার, ক্রয় মূল্য 117 টাকা, বিক্রয় মূল্য 118 টাকা। সিঙ্গাপুর ডলার, ক্রয় মূল্য 75 টাকা এবং বিক্রয় মূল্য 88 টাকা। রয়েছে ব্রিটিশ পাউন্ড, ক্রয় মূল্য 144 টাকা এবং বিক্রয় মূল্য 150 টাকা। ইউরো, ক্রয় মূল্য 125 টাকা এবং বিক্রয় মূল্য 131 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত, ক্রয় মূল্য 21 টাকা এবং বিক্রয় মূল্য 25 টাকা। রয়েছে সৌদি রিয়াল, ক্রয় মূল্য 27 টাকা এবং বিক্রয় মূল্য 31 টাকা। এ পর্যায়ে আছে কুয়েতি দিনার, যার ক্রয় মূল্য 340 টাকা এবং বিক্রয় মূল্য 370 টাকা। এই পর্যায়ে দেখতে পাচ্ছি চাইনিজ ইউয়ান, যার ক্রয় মূল্য 13 টাকা এবং বিক্রয় মূল্য 17 টাকা। কাতার রিয়াল, ক্রয় মূল্য 26 টাকা এবং বিক্রয় মূল্য 32 টাকা। কানাডিয়ান ডলার, ক্রয় মূল্য 83 টাকা এবং বিক্রয় মূল্য 88 টাকা। অস্ট্রেলিয়ান ডলার, ক্রয় মূল্য 72 টাকা এবং বিক্রয় মূল্য 78 টাকা। থাইবাদ, ক্রয় মূল্য 3 টাকা 10 পয়সা এবং বিক্রয় মূল্য 3 টাকা 40 পয়সা। রয়েছে ভারতীয় রুপি, যার ক্রয় মূল্য 1 টাকা 32 পয়সা এবং বিক্রয় মূল্য 1 টাকা 45 পয়সা। রয়েছে আরব আমিরাতের দিরহাম, ক্রয় মূল্য 28 টাকা এবং বিক্রয় মূল্য 31 টাকা 50 পয়সা। শেষ করছি এখন সকাল। এখন টিভি ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।